19 বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারতে আবেগঘন তারেক রহমান, পৌঁছতে দেরি হওয়ায় তার পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। তারেক রহমানের হাত ধরেই ঘটবে গণতন্ত্রের উত্তরণ, বিকাশ হবে শহীদ জিয়ার রাজনীতি, বলেছেন মির্জা ফখরুল, মির্জা আব্বাস। জাতির ওপর এখনো কালোছায়া দেখছেন ডাক্তার শফিক, লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন বয়কট, 243 আসনের প্রার্থী দিয়ে জানালো জিএম কাদেরের জাপা। শীত কুয়াশার চাদরে রাজধানী ঢাকা, উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায় 9.6 ডিগ্রি সেলসিয়াস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 19 বছর পর অশ্রু সজল নয়নে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতা কর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের হাত ধরেই গণতন্ত্রের পথে উত্তরণ ঘটবে বাংলাদেশের, সেই সাথে বিকশিত হবে শহীদ জিয়ার আদর্শ এবং বহুদলীয় গণতন্ত্র। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জনসমুদ্র পেরিয়ে 2 ঘন্টায় রাজধানীর গুলশান থেকে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে জিয়া উদ্যান ও আশেপাশের এলাকায় সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। 19 বছর পর বাবার সমাধিতে ছেলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে হয়ে পড়েন আবেগ আপ্লুত, অশ্রু সজল নয়নে দুহাত তুলে মোনাজাত করেন প্রয়াত বাবার জন্য। এর আগে সবশেষ এসেছিলেন 2006 সালে। বিএনপির সিনিয়র নেতাদের প্রত্যাশা, শহীদ জিয়ার আদর্শ প্রতিফলিত হবে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপে। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়া প্রতিষ্ঠিত গণতন্ত্র আরও প্রস্ফুটিত হবে তারেক রহমানের হাত ধরে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরো পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা আমার জনগণের প্রত্যাশা। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে ইনশাল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পথপ্রদর্শক হবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা নেতা কর্মী, ভক্ত ও সমর্থকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি। দুপুরে গুলশানের বাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান থেকে শেরেবাংলা নগরের পথ কয়েক কিলোমিটার হলেও তা নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড় পেরিয়ে শহীদ জিয়ার মাজারে পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টারও বেশি। শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যখন রওনা হন, তখন বেলা গড়িয়ে সন্ধ্যা। তারেক রহমানের পৌঁছাতে দেরি হওয়ায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে সন্ধ্যার আগে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ, সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, তারেক রহমানের স্মৃতিসৌধে যাওয়াকে কেন্দ্র করে সেখানে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এখানে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপি নেতারা ঠিক কিছু 12টা থেকেই অপেক্ষমান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভার স্মৃতিসৌধের ঠিক সামনে মূল সড়কের মধ্যে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে পুরো সড়ক জুড়ে হাজার হাজার নেতা কর্মী এখানে অবস্থান নিয়েছে এবং তারা
তারেক রহমানের জুড়ে যে হাজার হাজার 17 নেতা বছর পর অবস্থান নিয়েছে এবং তারা তারেক রহমানের যে 17 বছর পর দেশে ফিরেছে গতকালকে নিয়ে আজকেও তারা এখানে এই তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে আবার স্মৃতিসৌধের যে প্রধান ফটক, এই ফটকের চারপাশে ব্যক্তিগত নিরাপত্তা একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনকে ঘিরে জরুরি নিরাপত্তা নেওয়া হয়। ঠিক সেইভাবেই নিরাপত্তার মধ্যে এখানে রাখা হয়েছে সরকারি বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ, আর্ম পুলিশ, র্যাব, ডিবি পুলিশ এবং সেনা সদস্যরা রয়েছে। সব বাহিনীর সদস্যদের নিরাপত্তায় দেশের মধ্যে এখানে রয়েছে। কিন্তু তারেক রহমান সদস্যদের নিরাপত্তায় বেষ্টনীর মধ্যে এখানে রয়েছে, কিন্তু তারেক রহমানের গাড়ি বহরটি ঠিক কখন আসবে এখনো বলা যাচ্ছে না। আপনি যতদূর জানি সেটি সাভারের হেমায়তপুরের দিকে পর্যন্ত এসেছেন। আসলে সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মীদের ভিড় করে গাড়ির যে স্বাভাবিক গতিতে আসার কথা সেভাবে কিন্তু আসতে পারছে না। এর ফলে এখানে আমরা শুরুতে ধারণা করেছিলাম ঠিক বিকাল 4টা নাগাদ এসে পৌঁছাবেন, 4টার পর 5টা, 6টা, 7টা, এখন বলা যাচ্ছে না, হয়তো বা আস্তে আস্তে রাত 9টা বেজে যেতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আসলে এই যে দীর্ঘ সময় এখানে দুপুর 1টা থেকে এখানে এসেছে রয়েছে, এখানে আমরা কোনো রুট দেখতে পাইনি এবং কুয়াশাচ্ছন্ন, তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি। এই কনকনে শীতকে উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ, আমেজ সবকিছু আমরা দেখতে পাচ্ছি। তারা যেটা বলছে যে আসলে তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছে এবং তার নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ দেখবে মানুষ, জাতি একটা নতুন রাষ্ট্র পাবে। তারেক রহমান কালকে তার বক্তৃতায় যেটি বলেছেন যে তার একটি ড্রিম আছে, পরিকল্পনা আছে। এই পরিকল্পনা অনুযায়ী কিভাবে তিনি দেশ সাজাবেন, কিভাবে দেশকে নতুন করে তৈরি করবেন। 24-এর গণঅভ্যুত্থানের পর মানুষ যে একটা আশা দেখছে, আকাঙ্ক্ষা দেখছে বলছে দিলে সবার মধ্যে, তাই সেই স্বপ্নটা আসলে বাস্তবায়ন হবে। সবাই এটাই ধরে নিচ্ছে যে আসলে তারেক রহমান সেভাবেই দেশকে নেতৃত্ব দেবে এবং তারা যেটি বলছে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই তারেক রহমানই হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। এইসব স্বপ্ন আকাঙ্ক্ষাকে ঘিরে আসলে এখানে হাজার হাজার নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ তারা সেই দুপুর থেকে কেউ কেউ সকাল 11টা থেকে এখানে এসে অপেক্ষা করছে এবং আমরা যদি 12টা থেকে বলি এখন পর্যন্ত প্রায় 8 ঘন্টা তারা এখানে অপেক্ষা করতে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের ক্লান্তির মধ্যে উচ্ছ্বাসা এগুলা নিয়ে তারা এখানে আসছেন। নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন, দলীয় স্লোগানগুলো, সেই স্লোগানগুলো দিচ্ছেন। সব মিলে নেতা কর্মীদের যে উচ্ছ্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি। কয়েক হাজার নেতা কর্মী আমরা গাবতলী থেকে বা হেমায়তপুর থেকে সাভার স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত পুরো সড়কের দুপার জুড়ে হাজার হাজার নেতা কর্মী, সব ধরনের নেতা কর্মী রয়েছে, মহিলা সদস্যরা রয়েছে। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমানের গাড়ি বহরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হাসনাত জোবায়ের। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জোবায়ের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়ির অবস্থান এখন কোথায় এবং তার গাড়ি বহরের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ জনক। আমি আসলে এই মুহূর্তে রয়েছি তারেক রহমানের যে গাড়িবহরটি আসলে সাভারের স্মৃতিসৌধের দিকে যাচ্ছেন এবং স্মৃতিসৌধতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারেক রহমান যাচ্ছেন এবং সেই গাড়িবহরের ঠিক সামনে, আমি গাড়িবহর থেকে একটু দূরে অবস্থান করছি। আসলে সামনের চিত্রটা দেখার জন্য আমি গাড়িবহর থেকে একটু সামনে এগিয়ে এসেছি। আমি এসে আসলে যে জিনিসটা দেখতে পেলাম যে আসলে সাভারের হেমায়তপুর আমিনবাজার এলাকায় পুরো রাস্তার দুই প্রান্তে অসংখ্য মানুষ, অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন রাস্তার দুই পাশে তারেক রহমানকে এক পলক দেখার জন্য, এক নজর দেখার জন্য। আসলে আমি বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা প্রায় দুপুরের পর থেকে অপেক্ষা করছেন, কারণ
দুপুরের পর থেকে আসলে কথা ছিল তারেক রহমান এই রাস্তা দিয়ে হচ্ছে স্মৃতিসৌধতে যাবেন, এবং সেই মোতাবেক আসলে রাস্তার দুই পাশে আমি যদি দেখাই আপনাদেরকে, রাস্তার ঠিক দুই পাশে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য। আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এখানকার যে যারা আছেন সাভারের যারা সাভারবাসী আসলে তারেক রহমানকে বরণ করার জন্য, তারেক রহমানকে অভ্যর্থনা দেওয়ার জন্য রাস্তার দুই পারে দুপুরের পর থেকে অপেক্ষা করছেন। আমি বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা এক নজরদার দেখতে চান এবং এক পলক তাকে দেখার জন্য এই অপেক্ষা। আপনি জানেন যে আসলে আজকে জুমা নামাজের পর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ তারেক রহমানের বাবার কবর তিনি জিয়ারত করতে যান, এবং সেখান থেকে সেই শেরেবাংলা নগর থেকে তিনি সাভারের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্মৃতিসৌধতে, এবং সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন শহীদদের প্রতি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জোবাইর, আপনাকে ধন্যবাদ। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবর্ধনায় তার বক্তব্যে এই ইতিবাচকতার বার্তা বলে জানান তারা। দমনপীড়ন চালিয়ে কাউকে যে রাজনীতির মাঠ থেকে নিশ্চিহ্ন করা যায় না, এই প্রত্যাবর্তন তারই প্রমাণ। আহমেদ সরোরের রিপোর্ট। 1/11-এর সময় গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার্থে দেশ ছেড়ে লন্ডন যান তারেক রহমান। তারপর দীর্ঘ 1.5 যুগের মতো সময় নির্বাসনে থেকে দেশে ফেরেন 25 ডিসেম্বর। We have a plan for the people and for the country. রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তারেক রহমানের এই ফিরে আসা মানুষের মাঝে যে উদ্দীপনা তৈরি করেছে তার প্রমাণ তাকে দেয়া সংবর্ধনা। এটি শুধু তার দলের নেতাকর্মীদের উচ্ছ্বসিত করেছে তা নয়, রাজনীতিতেও এর ঢেউ লেগেছে। এটি বিএনপির জন্য তো বটেই, বাংলাদেশের রাজনীতির জন্য একটা দারুণ সুখবর। তার এই আগমন কেবল বিএনপির রাজনীতি নয়, বাংলাদেশের সামগ্রিক যে এখন একটা সংকটকাল আমরা অতিক্রম করছি, সেই সংকট উত্তরণের মধ্য দিয়ে বাংলাদেশে একটা আমরা বলবো যে গণতন্ত্রের উত্তরণের যে আমরা লড়াইটা করছি সেটি অর্জিত হবে। এই প্রত্যাবর্তনের সঙ্গে দেশটাও যেন গণতন্ত্রের ধারায় প্রত্যাবর্তন করে, শুধু তারেক জিয়ার প্রত্যাবর্তন নয়, একটা গণতান্ত্রিক সংস্কৃতির প্রত্যাবর্তন হয়, সেটা আমরা দেখতে চাই। এবং আমরা মনে করি যে এই ক্ষেত্রে বিগত স্বৈরাচারী ব্যবস্থা আমাদের কাছে যেন শিক্ষা হয়ে থাকে। যত ক্ষমতাই থাকুক, শেষ পর্যন্ত জনরোষের মধ্যে পড়লে শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়। এই শিক্ষাটা যেন সমস্ত রাজনৈতিক দলরাই মনে রাখেন। তারেক রহমানের দেয়া বক্তব্যে দেশের রাজনীতিতে সুস্থ ধারার প্রবর্তনের ইঙ্গিত অনুভব করছেন দুই বিশ্লেষকই। ভিন্ন মতকে দমন করার চর্চাটা এখানে হয়েছে, ফলে তারেক রহমান এবং তারও আগে আমরা যদি খালেদা জিয়ার বক্তৃতাটাও শুনি, তিনি কিন্তু রাজনৈতিক তার যে প্রতিপক্ষ তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে কিংবা অপমান করে কোনো কথা বলেননি। তারেক জিয়ার কালকের সেই বক্তৃতাটা এটা অত্যন্ত সংযত, পরিমিত এবং রাজনৈতিক সৌজন্যেরও একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এবং আমরা মনে করি এটা একটা নতুন সূচনাও তৈরি করবে। তার সামনে চ্যালেঞ্জ আছে এবং তিনি এটা তার বক্তব্যের মধ্যেও বারবার এই চ্যালেঞ্জের কথা বলেন। তবে আমি মনে করি যিনি চ্যালেঞ্জটা উপলব্ধি করতে পারেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তার কর্মপরিকল্পনাও থাকে, যেটা তিনি কালকে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে বলেছেন। তারেক রহমানের বক্তব্যের মর্মার্থ দলের নেতাকর্মীরা অনুধাবন করে সেই অনুযায়ী রাজনৈতিক আচরণ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। জবাবদিহি চাই নিয়মের অর্থে, আর দৃষ্টান্ত তৈরি করতে চাই চেতনার অর্থে, যে প্রত্যেক মানুষের তো একটা দায়িত্ব আছে, এবং যিনি যত বড় নেতা তার দায়িত্ব তত বড়। এই জায়গাটা যারা দেশটা যেন পরিচালিত হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে আজও রাজধানী ঢাকায় নেতাকর্মীদের ঢল নামে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা অপেক্ষমান ছিলেন তার গুলশানের বাসভবনের সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে থাকলেও তারেক রহমানকে এক নজর দেখতে কর্মী, সমর্থক, জনতার আকাঙ্ক্ষা চোখে পড়ার মতো। তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ করবেন, এমনটা প্রত্যাশা নেতাকর্মীদের। রিপোর্ট ফজলে রাব্বির। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই নেতাকর্মীদের এই অধীর অপেক্ষা। শুক্রবার দুপুর 2টার কিছু পর রাজধানীর গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন তিনি। পরে লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে জিয়া উদ্যানের দিকে রওনা হন তিনি। এদিন সকাল থেকেই চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল
চোখে পড়ার মতো। শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছালে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনতার ভিড় ঠেলে এগোতেই পারছিল না তারেক রহমানের গাড়িবহর ঘিরে ছিল সেনাবাহিনীর, র্যাব, পুলিশের কড়া নজরদারি। আমরা যারা ওনাকে সহযোগিতা করতে চাই এবং যাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন দেশবাসী সবাই, ওনার হাতকে আমরা শক্তিশালী করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের কাছ থেকে একটি অন্য এবং পরিবর্তিত রাজনীতি আশা করছি, যেটি ইতিপূর্বে বাংলাদেশে আমরা দেখি নাই। আপনারা লক্ষ্য করবেন যে 5 তারিখে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ওনার প্রথম বক্তব্যেই কিন্তু শান্তির বার্তা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। এরপর সমাধিস্থল থেকে তিনি যাত্রা করেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। গুলশানের বাসা থেকে বের হয়ে 3 ঘন্টার এই যাত্রায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্যে দীর্ঘ 17 বছর 3 মাস নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার সকাল 11:40 দেশে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতির উপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াতে ইসলামী সংগ্রাম করে যাবে। শুক্রবার বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই কথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, সকল ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত। শিক্ষা ব্যবস্থায় ভালো কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্বাধীনতা বিরোধী রক কাটা ট্যাগ বা ক্রস ফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 243 আসনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানান তিনি। শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সবসময় এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আগেও মেনে নিয়েছে জাতীয় পার্টি। বলেন, জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, কিন্তু সরকার সব দলের সমান সুযোগ তৈরিতে ব্যর্থ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক প্রার্থীর সমর্থকদের বাসায় পুলিশ যাচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, মিরেশ্বর হয়ে গেছে এবং কয়েক জায়গায় গেছে। আমরা ধারণা করছি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমাদের অনেককে বাধা দেওয়া হতে পারে। এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় আমরা আরেকটি ভ্রান্ত নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। ভ্রান্ত নির্বাচনের ভ্রান্ত ভবিতব্য সরকার ভ্রান্তভাবেই দেশ চালাবে। দেশের রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না। সকলকে আহ্বান জানাবো একটি শান্তির পথে হাঁটতে, একটি ঐক্যমতের পথে হাঁটতে, একটা অন্তর্ভুক্তিমূলক ভোটের দিকে যেতে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ঢাকায় জেকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ, আর পাল্লা দিয়ে বাড়ছে হিমেল হাওয়া। শুক্রবার সারাদিনে সূর্যের দেখা মেলেনি বললেই চলে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে। পাশাপাশি থাকবে কুয়াশার দাপট। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এদিকে দেশের উত্তরাঞ্চলের উপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সারা
দেশে তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। গত কয়েকদিনের ঘন কুয়াশা আর হাড় কাঁপানোর শীতে এই অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ চরম বিপাকে। বেশি ভোগান্তিতে চর এলাকার মানুষ। একদিকে শীতবস্ত্রের অভাব, আরেকদিকে কমে গেছে আয় রোজগার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে 10.4, রংপুরে 11.2, ময়মনসিংহ ও দিনাজপুরে 11.5, সৈয়দপুরে 11.4, তেঁতুলিয়ায় 11, কুড়িগ্রামে 11.4 এবং চুয়াডাঙ্গায় 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় থাকায় চাঁদপুরে মেঘনা নদীতে 2 লঞ্চের সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা সদরের হরিণা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌপুলিশ জানায় জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সংঘর্ষ হলে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। এদিকে ঢাকায় বিএনপির সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান 5-এর সাথে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান মেঘনা নদীর মোহনপুর এলাকায় লঞ্চে সহস্রাধিক যাত্রী থাকলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সংঘর্ষের পর আতঙ্কিত যাত্রীরা নদীর তীরবর্তী এলাকায় নিরাপদে আশ্রয় নেন। পরে খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বিকল্প লঞ্চ ও সড়কপথে গন্তব্যে পৌঁছে দেয়। বাজারে মৌসুমী সবজির সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় দাম কমেনি। এজন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করেছেন ক্রেতারা। তবে সরবরাহ বাড়ায় দাম কমেছে মাছের, আরেক দফা বেড়েছে ভোজ্য তেল ও নাজিরশার চালের দাম, বেড়েছে মুরগির দামও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে চোখে পড়ার মতো। ফুলকপি, পাতাকপি, শিম আর লাউয়ের কদরও বেড়েছে। মানভেদে 20 থেকে 30 টাকায় ফুলকপি, 50 থেকে 60 টাকায় শিম আর আকারভেদে 20 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে লাউ। নতুন আলু 20 টাকা এবং নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অন্যান্য সবজিও মিলছে 50 থেকে 60 টাকায়। তবে সরবরাহ বাড়লেও দাম সেভাবে কমেনি, জানালেন ক্রেতারা। এখন যেহেতু সিজন, তুলনামূলকভাবে দিন দিন দাম কমার কথা, কিন্তু এখন দিন দিন দাম কোনোদিন হয়তো 5 টাকা কমতেছে, তারপরে দিন 10 টাকা বাড়তেছে। টমেটো ছিল 100, আজকে 80 টাকা। তারপরে পেপসিকাম ছিল আপনার 150-200 টাকা কেজি, আজকে 100 টাকা কেজি বিক্রি করতেছি আমরা। মাছের বাজারেও খাল বিলের মাছের সরবরাহ বেড়েছে। বিক্রেতাদের দাবি, তাই দামও কমেছে, কেজিতে 1 থেকে 150 টাকা পর্যন্ত। দাম হলো 18.5 টাকা কেজি। গত সপ্তাহে ছিল এটা 950 টাকা কেজি। এটা শোল মাছ। আর এই যে 1.5 কেজিটা গত সপ্তাহে বেশি 1500 টাকা কেজি, এই সপ্তাহে হইলো আপনার 1200 টাকা কেজি। আর দেশি কই মাছ 1500 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 1800 টাকা কেজি। এখন কম আছে, এখন যে দামে কিনলাম আমার কাছে মনে হলো কম আছে, কিন্তু এর আগে আমি অনেক আগে কিনছি রুই মাছ। দেশি মাছটা একটু কমলে আর ভালো, খেতে পারবো। অনেকদিন ধরে তো দেশি মাছ খাওয়া পড়ে না, যাদের সাধ্য আছে তারাও চেষ্টা করলেও পারে না। আবারও বেড়েছে ভোজ্য তেলের দাম, কেজিতে 8 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে কমেছে ডালের দাম। চালের বাজারে মোটা চালের দাম কেজিতে 1 টাকা কমলেও নাজির শাইলের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। তেল লিটার আবার 8 টাকা বাড়াইছে, সর্ব ভালো রাখছে। পলাশ চালের দাম অতিরিক্ত বাড়ছে, 110 টাকার পলাশ চাল 120-30 কেজিতে, 15 থেকে 20 টাকা বাড়ছে পলাশ চাল, সর্ব ভালো আছে। আবার দাম কম হয়েছে ডাউল, সব ধরনের ডালের দাম কমছে। খাওয়ানি লাগবে, আমরা গরিব মানুষ, আমরা কথা কি আর কমাইবো। 28 যেটা আপনার 56 ছিল ওটা 55 টাকা চলছে। নাজির শেলটা দামটা একটু বৃদ্ধি, 70 টাকা যে ছিল ওটা 72 টাকা, যেটা 76 টাকা ছিল ওটা 78 টাকা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম না কমলেও 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 19 বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারতে আবেগঘন তারেক রহমান। পৌঁছতে দেরি হয়, তার পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। তারেক রহমানের হাত ধরেই ঘটবে গণতন্ত্রের উত্তরণ, বিকাশ হবে শহীদ জিয়ার রাজনীতি, বলেছেন মির্জা ফখরুল, মির্জা আব্বাস। জাতির উপর এখনো কালো ছায়া দেখছেন ডাক্তার শফিক। লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন বয়কট, 243 আসনের প্রার্থী দিয়ে জানালো জিএম কাদেরের জাপা। শীত কুয়াশার চাদরে রাজধানী ঢাকা, উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30, এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।